রাষ্ট্রের অর্থনীতির উপরে সরকার যত বেশি চাপ প্রয়োগ করবে অর্থনীতি তত দুর্বল হবে, যত কম চাপ প্রয়োগ করবে অর্থনীতি তত সবল থাকবে। ট্যারিফ প্রয়োগের ফলে মার্কিন অর্থনীতি বা বাজার ব্যবস্থায় এর সুবিধা বা অসুবিধাগুলো কি হতে পারে? ইনকাম ট্যাক্সের মাধ্যমে গভর্নমেন্ট কিন্তু রেভিনিউ জেনারেট করে $1.20 ট্রিলিয়ন। আর উনি যেই ট্যারিফ প্রপোজ করেছেন এতে কিন্তু 600 বিলিয়ন রেভিনিউ জেনারেট হবে। চায়না যদি এটা ভালো করে, আমার উচিত হবে চায়না গোটা বিশ্বের কলম তৈরি করুক। এই $1 কলম কিন্তু 50 সেন্টসে নেমে আসবে। আমাদের বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, যার বই আমরা প্রচুর পড়াশোনা করেছি, 1776 সালে তার একটা বিখ্যাত বই অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দি ওয়েলথ অফ নেশনস, এই বইতে সেই আজ থেকে 250 বছর আগে তিনি ট্যারিফের বিরুদ্ধে বলা যেতে পারে যুদ্ধ ঘোষণা করেছিলেন এক প্রকারের। তার যেটি কথা ছিল যে রাষ্ট্রের অর্থনীতির উপরে সরকার যত বেশি চাপ প্রয়োগ করবে অর্থনীতি তত দুর্বল হবে, যত কম চাপ প্রয়োগ করবে অর্থনীতি তত সবল থাকবে বা তত বেশি ভালো বা বিকশিত হবে, যেহেতু তিনি মুক্তবাজার অর্থনীতিকে বিশ্বাস করতেন। আমরা 250 বছর পরে এসে বর্তমান প্রশাসনের ক্ষেত্রে আমরা দেখছি ঠিক তার অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের এই নীতির ঠিক বিপরীতমুখী, একেবারে উল্টো দিকে আমরা নৌকা বাইছি বলে মনে হচ্ছে। প্রতিটা পণ্যের উপরে, বাইরের দেশের প্রতিটা পণ্যের উপরেই যেন আমরা ট্যারিফ সেই 10% থেকে 125% পর্যন্ত বসানো হয়েছে, যে কারণে এক দোকান ভেদে এই ডিমের দাম $7-10 থেকে শুরু করে $16 পর্যন্ত এক ডজন ডিমের দাম আমাদের কিনতে হচ্ছে। এবং অনেক জিনিস যেহেতু আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, সব জিনিসের দামই বেশি পড়ছে। এই ক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নগুলো আমি একবারেই রেখে দিতে চাই যে আসলে এই ট্যাক্স ট্যারিফটা কি, এই ট্যারিফ প্রয়োগের ফলে মার্কিন অর্থনীতি বা বাজার ব্যবস্থায় এর সুবিধা বা অসুবিধাগুলো কি হতে পারে? একই সাথে ট্যারিফের প্রভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা যেটা আপনি মন্দাস্ফীতার কথা বললেন, অর্থনৈতিক মন্দার কথা বা আশঙ্কার কথা বললেন, যেটা আপনি কুইজ হিসেবে দিয়েছিলেন, যে সেক্ষেত্রে এরকম কোনো কিছু দেখা দেবে কি না এর ফলে। এবং অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে যদি আপনি একটু ব্যাখ্যা করেন, তাহলে যে ভয়টির কথা আপনি বললেন, আমাদেরকে প্রস্তুত থাকতে বললেন, যে রিসেশনের কথা যেটা বললেন, মন্দার কথা যেটা আশঙ্কা যেটা করছেন, সেটা কতটুকু আমাদের উপরে প্রযোজ্য বা অর্থনীতির উপর প্রযোজ্য হবে বলে একজন ট্যাক্স বিশেষজ্ঞ হিসেবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ হয়তো অর্থনীতিবিদ হিসেবে, কারণ আমি জানি অর্থনীতির পড়াশোনা করেছেন, অর্থনীতিবিদ হিসেবে আপনার কাছে এই বিশ্লেষণটা জানতে চাই। জনাব পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই। এত হতাশ হবার কিছু নেই। আমরা দেখছি আমাদের কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন একটু মানে পিছনের দিকে হচ্ছে বলে মনে হচ্ছে। স্পেশালি প্রথম দিকে যেই হম্বিতম্বি ছিল, যেই যুদ্ধদেহী মনোভাবটা ছিল, সেটা যেন ক্রমশই একটু করে কমে আসছে এবং মনে হচ্ছে যে তারা হয়তো রিজনিংয়ের কাছে তারা আত্মসমর্পণ করবে। স্পেশালি যখন এই সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু সবসময় সে নিজেকে রেগুলেশনের বিরোধী বলে থাকে এবং সকল কাজে কিন্তু আমরা সেটা পাই। কিন্তু উনি যখন ট্যারিফের কথা বলেন, এটা কিন্তু একটা সরাসরি উল্টো অবস্থান। যিনি ডিরেগুলারাইজড করতে চায়, রেগুলেশন সকল কিছু ভেঙে দিতে চায় এবং মুক্ত বাজারের জন্য যিনি সবসময় বলছেন, কথা বলছেন এবং উচ্চস্বরে সেটা দাবি জানাচ্ছেন, সেই তিনি আবার ট্যারিফ নিয়ে যখন এগিয়ে আসেন এবং অত্যন্ত শক্ত একটা অবস্থান থেকে, তখন কিন্তু মনে হয় আমরা দুজনকে দেখছি, একজন প্রেসিডেন্ট ট্রাম্পকে না, এখানে দুজন প্রেসিডেন্ট ট্রাম্প যেন পাশাপাশি অবস্থান করছে। ট্যারিফে ওনার কিছুটা যুক্তিও আছে। সেটা বলা হয়ে থাকে যে আমেরিকা ট্যারিফের ক্ষেত্রে কিন্তু অনেকখানি সহনীয় ছিল সোফার এতদিন পর্যন্ত, এবং অনেক জায়গায় ট্যারিফ যুদ্ধে
আমেরিকা অনেকখানি হারও স্বীকার করে নিয়েছিল, নমনীয় ছিল। এবং এটার একটা রিজন বলা হয় যে সবচেয়ে বড় অর্থনীতি হচ্ছে আমেরিকা। তো এই বড় অর্থনীতি সবসময় কিন্তু ট্যারিফে ওরা একটু ছাড় দিয়ে থাকে ছোট অথবা উঠতি ইকোনমির দেশগুলোতে, এবং এটাই নিয়ম মুক্ত বাজারে। ট্যারিফটাকে আমরা যদি অন্য ভাষায় বলি, এটা হচ্ছে একটা কাস্টম ডিউটি। এটা আরোপ করা হয় অন্য দেশের উপর, ওদের যেই দ্রব্যগুলো এই দেশে আমদানি করা হচ্ছে সেটার উপরে এটা দেয়া হয়ে থাকে। তো সাদা মাটা চোখে আমরা কি দেখি যে ট্যারিফ পে করছে ওই দেশটা, কিন্তু আসলে কি তাই না। ট্যারিফ পে করছে যেই দেশে এই দ্রব্যটা আসছে সেই দেশের জনগণ। তো এইখানটায় বুঝতে হবে ট্যারিফ কিন্তু আমাকে হ্যাঁ কিছু রেভিনিউ আর্নিংসে সাহায্য করছে বটে, কিন্তু সেই রেভিনিউগুলো আসছে আমারই দেশের জনগণ থেকে। তো এবং সেটা আসে কিভাবে? দ্রব্য মূল্য বৃদ্ধি পায় ট্যারিফের সাথে। খুব সাধারণভাবে যদি আমি দেখি, এই কলমটা আমি 1 টাকায় চায়নায় তৈরি হতো $1, এবং এটা যখন এখানে আসে $1 আমেরিকান একজন কনজিউমার এটা কিনতে পারে। কিন্তু আমেরিকায় যেই কলমটা তৈরি হচ্ছে সেটা তৈরি করতে খরচ হয়ে যাচ্ছে $2। তো অতএব গভর্নমেন্ট ডিসাইড করলো যে আমি আমেরিকান প্রোডাক্টকে সিকিওর করব, ওদেরকে আমি কিছুটা প্রোটেকশন দিব, যেন চায়না থেকে সস্তার কলম এসে আমার মার্কেট যে এখানে তৈরি করছে, প্রোডাকশন দিচ্ছে কলমের, তাকে যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে। তো গভর্নমেন্ট ডিসাইড করলো এটার উপর 100% ট্যারিফ বসাবে। অর্থাৎ এইটা যখন আসলো আমেরিকায়, এটার মূল্য হয়ে গেল $2। তো তখন চাইনিজ পেন এবং আমেরিকান পেন সেম প্রাইস হয়ে গেল। অতএব এটা প্রোটেকশন দিচ্ছে আমার ইকোনমিকে সত্যি, কিন্তু এই বাড়তি 1 টাকা তো দিতে হচ্ছে সাধারণ মানুষকে। হ্যাঁ, বাড়তি 1 টাকা দিচ্ছে এই দেশের জনগণ। তো এই দেশের জনগণ যদি 1 টাকায় এটা ব্যবহার করতে পারত, আমি কিন্তু তাদেরকে সেই সুযোগ অথবা সেই যে অ্যাডভান্টেজ পয়েন্ট অফ ইয়েতে ওরা ছিল, প্লেসমেন্টে ছিল, সেখান থেকে আমি তাদেরকে সরিয়ে আনলাম, তাদেরকে বঞ্চিত করলাম। তো ওর জন্যই আপনি যে অ্যাডাম স্মিথের কথা বলছিলেন, অ্যাডাম স্মিথ উনি কিন্তু সবসময় মুক্ত বাজার অর্থনীতিকে সমর্থন করেছে, এবং সেই সাথে আরও অর্থনীতিবিদরা, তার মধ্যে আছে ডেভিড রিকার্ডো, তিনিও কিন্তু সব সময় আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিল অ্যাডাম স্মিথের থিওরিকে। উনি বলেছিল, এবং ওনার কথাটা খুব সাদামাটা ভাষায় যদি ওনাদের থিওরিটা বলি, অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডো, ওরা বলছিল যে যেই দেশ যেটা ভালো করে তাকে সেটা করতে দেয়া উচিত। ধরুন সেই কলম ম্যানুফ্যাকচারিংয়েই আসি, চায়না যদি এটা ভালো করে, আমার উচিত হবে চায়না গোটা বিশ্বের কলম তৈরি করুক। এই $1 কলম কিন্তু 50 সেন্টসে নেমে আসবে। ওরা যখন ম্যাস প্রোডাকশানে যাবে এবং ওরা যখন শুধুমাত্র কনসেন্ট্রেট করবে এই কলমের উপর। আমি কলম ভালো করি না, আমার এখানে লেবার নির্ভর যে কোনো কিছু তৈরি করতে গেলেই দাম বেড়ে যায়, তো আমার তো উচিত হবে না লেবার নির্ভর এরকম কোনো কিছু তৈরি করা। আমার উচিত হবে যেখানে লেবার কম খরচ হয় এরকম কোনো কিছুতে আমি কনসেন্ট্রেট করব, মনোনিবেশ করব, এবং যারা যেসব দেশে লেবার অনেক সস্তা তাদেরকে তৈরি করতে দিব এই ধরনের জিনিসগুলোতে। তাহলে ট্যারিফের যেই যুদ্ধ অথবা নিজেদের মধ্যে কোন্দল সৃষ্টি হয়, সেটা থেকেও কিন্তু পৃথিবী বেঁচে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু বলা হয়েছিল
আর কোনো যুদ্ধ হবে না অস্ত্র নিয়ে, উইপন নিয়ে। এবার যে যুদ্ধ হবে সেটা হবে ট্রেড ওয়ার, এবং ঠিক সেটাই শুরু হলো। এখন সেটা শুরু হয়েছে, ট্রেড ওয়ার। কিন্তু এই ট্রেড ওয়ারে আমার কাছে মনে হচ্ছে যে আমরা বোধহয় বুঝে শুনে এই ওয়ারে পা দেইনি। আমাদের আরেকটু অপেক্ষা করা উচিত ছিল, এটার প্রত্যেকটা প্রোজ অ্যান্ড কনস আরও গভীরভাবে দেখে তারপর এটায় নামা উচিত ছিল। তো একটা এই যে প্রোজ অ্যান্ড কনসের কথা বললেন, তা আমরা একটু আলোচনার প্রেক্ষিতেই যদি দেখি যে প্রেসিডেন্ট ট্রাম্প যে ট্যারিফের কথা বলেছেন, এতে সুবিধা, এই প্রোজ বা সুবিধাগুলো কি, সুবিধাগুলো হচ্ছে, অসুবিধাগুলোই বা কি? থ্যাংক ইউ। সুবিধাগুলো হচ্ছে উনি বলছিলেন যে এইটা রেভিনিউ জেনারেট করবে। এখানেও কিন্তু একটু কথা আছে। উনি যেই ট্যারিফ প্রপোজ করছেন এবং উনি বলছেন আলটিমেটলি ইনকাম ট্যাক্স বলে কিছু থাকবে না, সরকার রেভিনিউ জেনারেট করবে ফ্রম ট্যারিফ। তো এখন যদি আমি একটু কম্পেয়ার করি যে ইনকাম ট্যাক্সের মাধ্যমে গভর্নমেন্ট কিন্তু রেভিনিউ জেনারেট করে $1.20 ট্রিলিয়ন। আর উনি যেই ট্যারিফ প্রপোজ করেছেন এতে কিন্তু 600 বিলিয়ন রেভিনিউ জেনারেট হবে। তো অর্থাৎ ইনকাম ট্যাক্সকে, হ্যাঁ, ইনকাম ট্যাক্সকে যে উনি একেবারেই উঠিয়ে দিবেন এবং ট্যারিফ ভিত্তিক অর্থনীতিকে দাঁড় করাবেন, সেটা কিন্তু হচ্ছে না। যদিও প্রচুর ঘাটতি থেকে যাচ্ছে, অর্থাৎ ইনকাম ট্যাক্সও থাকছে, পাশাপাশি ট্যারিফও থাকছে। যদি এই দুটোর সহ অবস্থান হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জনগণ। তারা ট্যাক্সও পে করবে এবং ট্যারিফের বোঝাও তারাই বইবে। অতএব এটা কিন্তু আমাদের জন্য খুব সুখকর হবে না। আর আমাদের ট্যারিফ, উনার কথায় যেটা দেখেছিলাম, উনার টার্গেটেড নেশন ছিল চায়না। উনি চায়নাকে যে করেই হোক এই যুদ্ধে পরাজিত করবেন এরকম একটা মনোভাব অথবা এরকম একটা অভিপ্রায় উনি ব্যক্ত করেছিলেন। কিন্তু চায়না অনেক স্ট্রং পজিশন নিয়েছে, তারা বাড়িয়ে দিয়েছে এবং হেফটি ডিউটি ইম্পোজ করেছে আমেরিকান এক্সপোর্টের উপর, এবং ওরা বলেছে দে উইল ফাইট টু দ্য এন্ড। এবং আবার চায়না এটাও বলছে অন্যান্য দেশ যারা আমেরিকার সাথে ট্রেড করে, চায়না তাদেরকে ইন্ধন দিচ্ছে যে তোমরা আমেরিকার কাছে বো ডাউন করো না, তুমি তো মেজর প্রোডাক্টস আমার থেকেই কিনো, আমি তোমাকে সহজ করে দিব তোমার ট্রেডকে। তো এটা কিন্তু একটা বিরাট বিড়ম্বনা হয়ে দাঁড়াবে আমেরিকার জন্য। তো আমি যেটা বলছিলাম যে হতাশ হবার কিছু নেই, কারণ নেই। সরকার হয়তো কিছুটা বুঝেছে, আজকালের মধ্যে চায়নার সঙ্গে একটা বড় ধরনের সমঝোতা স্বাক্ষর হতে যাচ্ছে বলে মনে করি। অনেক নমনীয়, যেখানটায় বলছিল কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না চায়নার সাথে, সেদিন ট্রাম্প নিজে বলছে যে আই এম নট এ ব্যাড গাই, মিস্টার শি উইল নো ইট সুন। তো চাইনিজ প্রেসিডেন্ট এটা জানতে পারবে যে উনি খুব খারাপ লোক নন, উনি চায়নাকে মানে ক্ষতিগ্রস্ত করার জন্য এগুলো করেননি, এসব নমনীয় কথা বলছিলেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।